নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের সার্চ কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি। দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন বিরোধী দলীয় নেতা, অভিযোগ প্রধানমন্ত্রী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেনা অভ্যুত্থানের কারণ উদ্ঘাটন ও দেশবাসীর কাছে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান বিএনপির। আসসালামু আলাইকুম, জাবের হোসেন আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের পর নতুন নির্বাচন কমিশন গঠনে 4 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। বিকেলে এক সরকারি প্রজ্ঞাপনে এই খবর জানানো হয়। কমিটির সদস্যরা হলেন প্রধান বিচারপতি মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক, হাইকোর্টের একজন বিচারক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান। কমিটির কার্যপরিধি অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক অনুসন্ধান কমিটির সভাপতি হবেন। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে সার্বিক সহায়তা করবে। অন্য 2 সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে। এই কমিটি গঠন নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক মোজাফফর আহমদ বলেছেন, অতীতের কোন সার্চ কমিটি দলীয় নিয়োগের ঊর্ধ্বে উঠতে পারেনি। তবে তিনি প্রস্তাব করেছেন, এই কমিটির মাধ্যমে আসা নামগুলো সংসদীয় কমিটির মাধ্যমে গণশুনানির প্রেক্ষিতে পাশ করানো হলে আর কোনো প্রশ্ন থাকবে না। একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ আরো কার্যকর করার জন্য প্রতি পদের জন্য 2 জনের নাম এরা সিলেক্ট করে একটা সংসদীয় কমিটি হিয়ারিং যদি হয়, যেটা পাবলিকের জন্য ওপেন থাকবে এবং যাদের নাম সেখানে প্রপোজ করা হয়েছে সেই নাম, তাদের কৃতি এবং দুর্বলতা সবই স্বচ্ছভাবে আলোচিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয়েছে তখন তাদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন বিরোধী দলীয় নেতা। সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আজ জয়পুরহাট সার্কিট হাউস মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন মুশফিকা নাজনীন। দীর্ঘ 1 যুগ পর জয়পুরহাট জেলা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে জনসভায় বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। দেশ যখন শান্তি ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে তখন অশান্তির আগুনে জ্বলছেন বিরোধী দলীয় নেতা। তাদের বিচার যখন করতে গিয়েছি তখন বিএনপি নেত্রী তাদের হয়ে ওই আলবদর রাজাকার, ওই নারী নির্যাতনকারী মানুষ যারা খুন করেছে তাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদের সাথে হাত মিলিয়েছে। জনসভায় তিনি বলেন, যত বাধাই আসুক যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। মানুষের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ভোট কেড়ে নেবে, আর নির্বাচন মানে আতঙ্ক সৃষ্টি হবে, সেটা আমরা হতে দেব না। যে কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যে কয়টা নির্বাচন এদেশে হয়েছে প্রত্যেকটা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। এর আগে সকালে জয়পুরহাটে এসে গবেষণা প্রতিষ্ঠান IMM এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় বর্তমান সরকার খনিজ সম্পদ উত্তোলন সহ এর সুষ্ঠু ব্যবহারে আন্তরিক বলে জানান তিনি। এরপর প্রধানমন্ত্রী জয়পুরহাট বিচার বিভাগীয় হাকিম আদালত ভবনের ভিত্তিপ্রস্তর সহ যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেনা অভ্যুত্থানের চেষ্টার বিষয়টি উদ্ঘাটন ও দেশবাসীর কাছে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছে বিএনপি। বিকেলে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাও ভিত্তিহীন। তাপসী রাবিয়ার রিপোর্ট। একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বিষয়ে বৃহস্পতিবার সেনা সদরে সংবাদ সম্মেলনের পর জাতির কাছে তদন্ত শেষ হবার আগেই অসম্পূর্ণ তথ্য জানানোর অভিযোগ এনে এবং দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি শক্তিশালী সশস্ত্র বাহিনীর দৃঢ় সমর্থক। আমরা আশা করব সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবকিছু পরিষ্কারভাবে জানানো হবে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো বিষয়টির উদ্ঘাটনে এবং দেশবাসীর সামনে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার
প্রতীক জাতীয় সশস্ত্র বাহিনীকে দলীয়হীন স্বার্থে ব্যবহারের প্রবণতা পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে দলীয় অবস্থান জানাতে দেরি হওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন ও স্পর্শকাতর হওয়ায় দলীয়ভাবেই মন্তব্য করা থেকে বিরত থেকেছেন তারা। তিনি দাবি করেন, সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় উপস্থাপনের সময় সকলেরই উচিত বিশ্বাসযোগ্য ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা বজায় রেখে বক্তব্য উপস্থাপন করা। আজকে আনন্দবাজার পত্রিকাতে যেটা ছাপা হয়েছে সেই ধরনের সেই প্রচারণাকে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, সত্য মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবার একটা ষড়যন্ত্র। একই সাথে তিনি অভিযোগ করেন, সশস্ত্র বাহিনী ক্ষমতাসীন সরকারের নির্দেশনার বাইরে কোনো বক্তব্য দিতে পারে না। তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা রক্ষায় বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও এ ধরনের ঘটনায় জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা বরাবরই বলে এসেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বরাবরই একটা ষড়যন্ত্র চলে এসছে। সেই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে, নীলনকশা হিসেবে বাংলাদেশের নিরাপত্তাকে দুর্বল করে দেওয়া, জাতীয় নিরাপত্তাকে দুর্বল করা, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা, এটাও একটা ষড়যন্ত্রের একটা অংশ। সেই অংশ হিসেবেই এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা সেটা তলিয়ে দেখার জন্য আমরা বলেছি। মির্জা ফখরুল আরো বলেন, বিশ্বশান্তি রক্ষায় সেনাবাহিনীর যে সুনাম তা যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রেখে সবাইকে সংযম ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। বর্তমান সমস্যা থেকে অন্যদিকে নিয়ে যাওয়া। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুরে আখেরি মোনাজাতে অংশ নেয় লাখো মুসলমান। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো টঙ্গী এলাকা। ইজতেমা ময়দানে আগত দেশি বিদেশি মুসল্লিরা মুসলিম উম্মাহ, দেশ ও বিশ্ব মানবতার কল্যাণে প্রার্থনা করেছেন। শেষে ফিরতি পথে প্রায় সবাই পড়েছেন বিভিন্ন দুর্ভোগে। অপূর্ব রায়ের সহায়তায় শরীফুল ইসলামের রিপোর্ট। সব পথের যেন শেষ হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যারা অংশগ্রহণ করেননি, সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে জড়ো হতে থাকেন ইজতেমা ময়দানে। সকাল 9টায় শুরু হয় শেষ দিনের বয়ান। বয়ান চলে দুপুর 1টা পর্যন্ত। এর মধ্যে মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের রাস্তায়, অলিগলি, মাঠ এবং সাদে। কানায় কানায় পরিপূর্ণ হয় ইজতেমা ময়দান। দ্বিতীয় পর্বে আগত দেশের 32টি জেলার মুসল্লিরা মূলত মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের আশায় এসেছেন ইজতেমা ময়দানে। সমস্ত মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, নিজের ঈমান আমল নিয়ে কবরে যেতে পারে, এই উদ্দেশ্যে এখানে আসা। সবচেয়ে গুনাহগার আমি, গুনাহ মাফের আশায় আমরা এখানে আসছি। বেলা 1:03 শুরু হয় আখেরি মোনাজাত। ভারতের মাওলানা মোহাম্মদ জোবাইরুল হাসানের পরিচালনায় 19 মিনিট স্থায়ী মোনাজাতে লাখো মুসল্লি আমিন আমিন ধ্বনিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। ব্যক্তি ও সমাজের মুক্তির জন্য করেন দোয়া। দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যে জাতি সকল মুসলিম উম্মাহ যেন শান্তি পায় এবং ভালো শান্তি পায়, রহমত বরকত হয়, সকলকে যেন আল্লাহ জান্নাত বাসী করে। নিয়ম শৃঙ্খলা আমি দেখে শুনে সব সন্তুষ্ট হয়েছি। 1966 সাল থেকে টঙ্গীর এই তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় জামায়াত। এদিকে মুসল্লিরা ফিরতি পথে পর্যাপ্ত যানবাহন না পেয়ে পোহান দুর্ভোগ। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে উঠে পড়েন জাপান তাতেই। লাখ লাখ মুসল্লি দুহাত তুলে আল্লাহর কাছে শান্তি কামনা করলেন মুসলিম উম্মার। দেশ ও মানুষের কল্যাণে করজোড়ে প্রার্থনা করলেন মহান রাব্বুল আলামিনের কাছে। মুসল্লিরা বললেন, যাপিত জীবনের পাপ থেকে মুক্তি এবং সুন্দর আগামীর জন্য পরম করুণাময়ের কাছে হাত পেতেছেন তারা। শরীফুল ইসলাম, একুশে টেলিভিশন, টঙ্গী, গাজীপুর। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান একুশে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তিনি জানান, অনুসন্ধান এখনো চলছে। অনুসন্ধানকারীরা তাদের প্রতিবেদন জমা দিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পদ্মা সেতুর প্রধান অর্থ যোগানদাতা বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে গেল অক্টোবরে তাদের অর্থায়ন স্থগিত করে। মূল সেতুর প্রাক যোগ্যতা সম্পন্ন ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে একটা বাংলাদেশি প্রতিষ্ঠান প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, এরকম অভিযোগ উঠেছে। এবং সেই প্রতিষ্ঠানটির সাথে আমাদের একজন প্রাক্তন যোগাযোগ মন্ত্রীর একটা সম্পৃক্ততা আছে বলে বলা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন দিবে, সবাই উপস্থাপিত হবে। উপস্থাপনের পরেই বিচার বিশ্লেষণ করে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
শ্রম আইন 2006 সংশোধন করা হয়েছে। দেশের শ্রম ব্যবস্থাকে আরো শ্রমবান্ধব করতে আগামী সংসদ অধিবেশনে এটি উত্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, দেশের শতকরা 80% শ্রমিকই অনানুষ্ঠানিক খাতে কাজ করে, তাই ওই সমস্ত শ্রমিকদের সুবিধার জন্য আরেকটি আইন করা হবে বলেও জানান তিনি। এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান। চট্টগ্রাম বহদ্দারহাট জংশন ফ্লাইওভারের কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তাদের অভিযোগ, কাজে অদক্ষতা আর নির্মাণ সামগ্রী নিম্নমানের কারণে দীর্ঘায়িত হচ্ছে ফ্লাইওভারের কাজ। এদিকে সিডিএ কর্তৃপক্ষ ঠিকাদার প্রতিষ্ঠানের মালামাল কেনার জন্য দিচ্ছে অগ্রিম টাকা। সিডিএ চেয়ারম্যানের দাবি, কাজের গতি বাড়াতে ঠিকাদার প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে এমন সিদ্ধান্ত। তবে বিশেষজ্ঞদের মন্তব্য, সরকারি কাজে এমন নজির খুব একটা দেখা যায় না। মনিরুল ইসলামের ক্যামেরায় ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাথির ফারুকের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। দীর্ঘদিন ধরে চলছে বহদ্দারহাট জংশন ফ্লাইওভার নির্মাণের কাজ। একদিকে কাজে নেই গতি, অন্যদিকে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী, ফলে ক্ষুব্ধ এলাকাবাসী। আমাদের তো 13টা বাজাই দিছে, ব্যবসা বাণিজ্য সব কলাপস। এই আমাদের প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা গতি গুনতে হচ্ছে। এই ফ্লাইওভারের যে ডিউরেশন, এই ডিউরেশনে তো ক্যাপিটাল সহ চলে যাবে। এটাকে গভর্নমেন্ট আমাদের করবে, সাপোর্ট দেবে? যার কোনো ইয়াই নেই, এই মেশিনারি সেই নেই, তার এই যে ইয়াগুলো কিনবার জন্য যে টাকাগুলো নিয়ে গেল, এতে মনে হয় যে এটা ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার যে তারা এই কাজ সম্বন্ধে অভিজ্ঞ না। আমি তাদেরকে টাকা দিয়ে কিনে আই না, এটা তো অন্যভাবে কিছু হয়তো এখানে সমস্যা থাকতে পারে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। সিডিএ ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সতর্ক করলেও আরেক চিঠিতে প্রতিষ্ঠানটিকে অগ্রিম টাকা দেওয়ার কথা বলেছে, যার অদ্ভুত ব্যাখ্যা দিলেন সিডিএ চেয়ারম্যান। ফিনান্সিয়াল যেহেতু আমাদের সিডিএ সপ্তাহে এটা সরকারি টাকা না, ব্যাংক গ্রান্টি এবং বোর্ড মিটিং দুইটাই সিদ্ধান্ত দিয়ে আমরা প্রথম 2 কোটি টাকা, তারপর দিলাম না আর একটু বাড়ে দেখবো আর একটু বেটার হবে, স্পিড আসবে। স্পিড আসার জন্য আমরা 5 কোটি টাকা বোর্ড উত্থাপন করলাম, সম্মতি দিল এটা, এবং ব্যাংকের মাধ্যমে 5 কোটি টাকা আমরা দিয়েছি। বর্ষার আগে কিভাবে আমরা মাটি উঠাতে পারি, এটাই মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বোর্ডের মাধ্যমে ডিসেম্বরে এই ফ্লাইওভারের উদ্বোধন হবে। সরকারি কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অগ্রিম টাকা দেওয়ার প্রস্তাবকে নজিরবিহীন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। এখন ক্যাপাসিটি যদি না থাকে তাহলে তো ডেফিনেটলি এরকম প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করাটা আত্মঘাতী। তখন দায় কিন্তু যারা কাজটি প্রদান করেছেন বা দায়িত্ব প্রদান করেছেন তাদের উপরই বর্তায়। তার মতে, যে প্রতিষ্ঠানের সরঞ্জাম নিয়ে প্রশ্ন, সে প্রতিষ্ঠানের কাজের মান নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। মাহাথির ফারুকি, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। আবারও ধস নেমেছে দেশের 2 পুঁজিবাজারে। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন না হওয়ায় তৈরি হওয়া আস্থা সংকটই এর কারণ বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে নিয়ন্ত্রক সমন্বয়হীনতা সমন্বয়হীনতা ও ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনও বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আস্থা ফিরিয়ে আনতে না পারলে অর্থপ্রবাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল করার সব চেষ্টাই বিফলে যাবে বলেও সতর্ক করলেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেয়ার লেনদেন সংক্রান্ত ঘোষণায় জটিলতা তৈরি হলে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখে ডিএসই ও সিএসই। পরদিন বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে এমন গুজবে ডিএসই সাধারণ সূচক পড়ে যায় 169 পয়েন্ট। ওই দিন বিকেলে প্রজ্ঞাপন জারির পর সন্ধ্যায় তা মৌখিকভাবে প্রত্যাহার করে নেওয়া হলে বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক বেড়ে যায় 251 পয়েন্ট। কিন্তু সবশেষ রোববার এই প্রজ্ঞাপন সহ আরো নানামুখী গুজবে সূচক আবারও কমে যায় 236 পয়েন্ট। বাজারের এ পরিস্থিতিতে আর আস্থা রাখতে পারছেন না সাধারণ বিনিয়োগকারীরা। গভর্নমেন্ট একদিনে 4টে সার্কুলার জারি করে, অথচ স্পষ্টীকরণের ব্যাপারে এখন পর্যন্ত সেটা হয়নি। তাহলে আমাদের বিনিয়োগকারীদের শেয়ার বাজারের উপরে কিভাবে আস্থা থাকে এবং সরকারের উপরেও কিভাবে আস্থা থাকে? 33 লক্ষ বিনিয়োগকারীর দাবি সরকার যেন মেনে নেয় এবং আমরা আমাদের পুঁজি ফেরত চাই। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য এসএসসি কে যত শক্তিশালী করতে হয় তত শক্তিশালী করতে হবে। এদিকে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা ও সিদ্ধান্তহীনতার কারণেই এই আস্থা সংকট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই যে পরিপত্র জারি করা, তারপরে তুলে নেওয়া অল্প সময়ের মধ্যে, তো সেগুলো কিন্তু একটা সিগন্যাল দেয় যে যারা এই বাজারের দায়িত্বে আছে সরকারের মধ্যে, তাদের হয় সমন্বয়ের অভাব অথবা আন্তরিক না। আস্থা সংকট দূর না হলে বাজারে অর্থ সরবরাহের চেষ্টা কাজে আসবে না বলেও সতর্ক করলেন তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পর একটা কারেকশন হচ্ছে, সেখানে টাকা থাকলেও তারা যেতে চাইবে না, ফলে আস্থা ফিরিয়ে আনতেই হবে। বর্তমান পরিস্থিতিতে বাজার আর খুব বেশি সংশোধনের সুযোগ নেই বলেই মনে করছেন এই অর্থনীতিবিদ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের মনোনয়ন লড়াইয়ে এবার আলোচনায় এসেছেন সাবেক স্পিকার ও কংগ্রেসম্যান নিউট গিংরিচ। মনোনয়ন লড়াইয়ে এগিয়ে থাকা ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর মিট রমনিকে পেছনে ফেলে সাউথ ক্যারোলিনা রাজ্যে জয় পেয়েছেন গিংরিচ। তৃতীয় অবস্থানে রয়েছেন পেনসিলভ্যানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম, আর এর পরেই রয়েছেন টেক্সাস কংগ্রেসম্যান রন পল। এদিকে আগামী মঙ্গলবার আয়কর বিবরণী প্রকাশ করবেন নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে জয় পাওয়া মিট রমনি। রমনি কি পরিমাণ আয়কর পরিশোধ করেছেন তা নিয়ে সাউথ ক্যারোলিনার ভোটের আগে বিতর্ক শুরু হয়। খেলার খবর, ক্রিকেট। 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ এ দলকে 32 রানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড লায়ন্স। একই মাঠে আগামীকাল এই দুই দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। টসে জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে লায়ন্স। মাত্র 5.1 ওভারে অর্ধশতক ও 12 ওভারে শতক পূর্ণ করে তারা। অধিনায়ক জেসন রয় 19 বলে 7-4-এ 40 রান করে আউট হলে রান তোলার গতি কমে লায়ন্সের। 20 ওভারে 6 উইকেটে 143 রান তোলে ইংলিশরা। জবাবে ইমরুল ও নাজিম শুরুটা ভালোই করেন, তবে দলীয় 31 রানে নাজিম ও 33 রানে ইমরুল আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। অধিনায়ক অমি 37 ও আলাউদ্দিন বাবু 17 রান করলেও বাকিরা 2 অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 111 রানের বেশি তোলা সম্ভব হয়নি বাংলাদেশ এ দলের পক্ষে। শেষ করছে রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের সার্চ কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি। দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন বিরোধী দলীয় নেতা, অভিযোগ প্রধানমন্ত্রী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেনা অভ্যুত্থানের কারণ উদ্ঘাটন ও দেশবাসীর কাছে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান বিএনপির। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 201 নম্বরে, আর লগ অন করুন www.21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।